Hello students, how are you all? I hope you all are fine. I am also fine. This is Mohammad Ruhul Amin, assistant teacher, Modern KG School. Today we are going to learn about an important topic of English grammar, which is narration. Okay, before we are going to start our class, don't forget to hit the like button and subscribe my channel. Okay, let's start. Today's topic is narration. Okay, then what is narration? The way of reporting the speech of a speaker is called narration. I repeat, the way of reporting the speech of a speaker is called narration. অর্থাৎ একজন বক্তার বক্তব্য বলার উপায় বা ধরনটা হলো ন্যারেশন। সহজ ভাষায় একজন বক্তা তার কথা যখন সে নিজেই সরাসরি বলে বা তার কথাটা অন্য কেউ তার নিজের মতো করে বলবে, সেটাই ন্যারেশন। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বক্তা যদি তার কথা সরাসরি নিজে বলে সেটাই একটা ন্যারেশন, আবার বক্তার কথা যদি অন্য কেউ নিজের মতো করে বলে দেয় সেটাও একটা ন্যারেশন। তাহলে আমরা বুঝলাম কি, there are two kinds of narration. The first one is direct narration and the second one is indirect narration. Okay, then what is the definition of direct narration and indirect narration? Let's explain in Bangla. প্রথমে আমাদের জানতে হবে কি ডাইরেক্ট ন্যারেশন। আমরা জানবো ডাইরেক্ট ন্যারেশন। আচ্ছা, আমরা এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে আমরা ওই যে ন্যারেশনের সংজ্ঞার সময় একটু হালকা টাচ পেয়েছি, তাই না? তো এটা আমরা এখন একটু ভালো করে জানবো। ডাইরেক্টটা কোনটা, যেটা আমি প্রথমে বলছিলাম যে বক্তা যখন তার কথা সরাসরি নিজে বলবে সেটা হলো কি ডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, তাহলে কি বক্তা কথা নিজেই বললে তা ডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, তো ইনডাইরেক্ট কোনটা? এই যে হ্যাঁ পরেরটা যেটা বলছিলাম যে বক্তা সেই কথাটা নিজে বলবে না, কিন্তু বক্তার কথাটাই অন্য কেউ তার মতো করে সুন্দর করে বলে দেবে, সেটা হবে আমাদের কি ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনটা আমরা জানলাম কি বক্তার কথা যখন অন্য কেউ নিজের মতো করে বলবে সেটাই ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, বক্তার কথা যদি বক্তা নিজেই সরাসরি বলে তাই হলো কি ডাইরেক্ট ন্যারেশন, এবং বক্তার কথা যদি বক্তা নিজে না বলে অন্য কেউ তার নিজের মতো করে সুন্দর করে বলে সেটা হবে কি ইনডাইরেক্ট ন্যারেশন। আচ্ছা, এখন আমাদের একটা জানতে হবে জিনিস, যেটা হলো যে ডাইরেক্ট ন্যারেশনের আবার কি দুটো অংশ আছে। ঠিক আছে, একটা উদাহরণ মাধ্যমে আমরা সেই অংশগুলো আলোচনা করব। একটা আমি উদাহরণ লিখি যে রানা said to me I am playing cricket. আচ্ছা, এখানে ইনভার্টেড কমা যে এটা আছে এটার মধ্যে একটা অংশ আছে, এবং দেখো ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে এখানে একটা অংশ আছে। তো আমাদের এই যে ইনভার্টেড কমার যে বাইরের অংশটুকু আছে যেটা এই ভার্বকে কেন্দ্র করে হয়েছে সেটাকে বলবো আমরা কি রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, সংক্ষেপে আরভি। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে সেটাকে বলবো আমরা কি রিপোর্টেড স্পেস, বা সংক্ষেপে হলো কি আর এস। তো আমরা বুঝতে পারলাম যে ন্যারেশন আমাদের দুই প্রকার, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোনটা, যেটা বক্তা তার কথা সরাসরি নিজেই বলবে সেটা ডাইরেক্ট, আর বক্তার কথা যদি অন্য কেউ নিজের মতো করে বলে সেটা ইনডাইরেক্ট। ঠিক আছে, আর এই ডাইরেক্ট ন্যারেশনকে আবার দুটো অংশে ভাগ করা হয়, সেটা কি কি, একটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব যেটা ইনভার্টেড কমার আগের অংশ সংক্ষেপে আরবি, আর একটা হলো কি রিপোর্টেড
স্পিচ বা আরএস, যেটা হলো তোমার ইনভার্টেড কমা ভিতরকার অংশ। ঠিক আছে, তো আমরা এখন এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কেমন করে সেটা আমরা এখন জানব। ধরুন আমরা এই উদাহরণটা যেটা দেওয়া আছে এটার আলোকেই আমরা ইনডাইরেক্ট করব। ঠিক আছে, তো এই জন্য আমাদের কী করতে হবে, নিচে লেখাটা জাস্ট একটু মিশে দেই। তো ইনডাইরেক্ট করার সময় কিছু চেঞ্জ থাকে, তো সেই চেঞ্জগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পরের ক্লাসে। আজ আমরা ছোটোখাটো কিছু চেঞ্জ আলোচনা করব। He was playing আচ্ছা, আমি কিন্তু এই ডাইরেক্ট ন্যারেশনটাকে ইনডাইরেক্ট করে ফেলছি অলরেডি, কিন্তু এখানে সমস্যা কোন জায়গায় দেখো, যে আমি এখানে টোল্ড ব্যবহার করছি, এখানে দ্যাট ব্যবহার করছি, এখানে হি ব্যবহার করছি, এখানে ওয়াজ ব্যবহার করছি। দেখো না, এখানে ছিল যেটা সেই টু, এখানে ছিল কি আই, এখানে কিন্তু এম ছিল। ঠিক আছে, এখানে ইনভার্টেড কমা ছিল, এখানে ইনভার্টেড কমাগুলো নাই। তো এই যে আমি এখানে নতুন করে 4টা জিনিস ইন করলাম ওইখানকার 4টা জিনিসকে বাদ দিয়ে, তো এটা অবশ্যই রুলের মাধ্যমে করছি। তার মানে কি আমাদের জানতে হবে যে ন্যারেশন করার রুলগুলা। তো ন্যারেশন রুল অনেকেই আছে, তো আজ আমরা শুধু এই টেন্সের রুলটা জানবো। আর পরবর্তী ক্লাসে যখন আমরা যে সেন্টেন্স, যে আমাদের 5টা সেন্টেন্স আছে, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লেমেটরি, তো এই 5টা সেন্টেন্স আমরা যখন পৃথক পৃথকভাবে করবো, আশা করি প্রথম যে সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই সেন্টেন্সের মধ্যেই তোমরা এই বাকি যে চেঞ্জগুলো হয়েছে কেন, এই যে চেঞ্জগুলো ইনশাল্লাহ বুঝে যাবা। আর এটা আমি এখন পড়াচ্ছি এই কারণে যে এই যে টেন্স, এই টেন্স ছাড়া তুমি কোনো ন্যারেশনে করতে পারবে না, একটা ন্যারেশনও করতে পারবে না। কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে আগে টেন্সটা বুঝতে হবে, আর এইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা আজ শুধু জানবো কি টেন্সের পরিবর্তনটা। তো এইখানে একটা কৌশল আছে, যে টেন্সের কৌশলের মাধ্যমে আমরা ন্যারেশন ইজিলি করতে পারবো। সেটা কি, যদি তোমরা দেখো যে এই যে কমার ভিতরকার যে অংশ ডাইরেক্ট ন্যারেশনের, অর্থাৎ রিপোর্টেড স্পিচ বা আরএস, এর মধ্যে যদি দেখো যে সাহায্যকারী কোনো ভার্ব আছে এবং সেটা যদি প্রেজেন্ট হয়, ঠিক আছে, প্রেজেন্ট কোনগুলা, অ্যামিজার, সো সিম্পল, বা কেন, কুড পাস্ট চলে যাবে, ক্যান, উইল, শ্যাল, এগুলো থাকবে প্রেজেন্টের মধ্যে। তো এগুলো যদি থাকে তো আমরা কি করব, জাস্ট এটাকে পাস্ট করে দেব। ঠিক আছে, দেখো সেই জন্য আমরা কী করছি, দেখো এমটাকে শুধু কী করছি, ওয়াশ করছি। এগুলা কিন্তু আমরা এখনও আলোচনা করিনি, আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে। দেখো আমি বলতেছি এই স্যানটা, দেখো এম প্রেজেন্ট, এমের পাস্ট ফর্ম কি ওয়াজ, তো আমরা এমের পরিবর্তে কী বসাইলাম, ওয়াজ। তাহলে আমরা কী জানলাম, যদি রিপোর্টেড স্পিচের এই যে ইনভার্টেড কমার মধ্যেকার অংশের মধ্যে সাহায্যকারী ভার্বটা যদি কী হয়, প্রেজেন্ট হয়, ইয়াম হয়, ইজ হয়, আর হয়, ডু হয়, ঠিক আছে, তাহলে কি করব, আমরা জাস্ট ওটাকে পাস্ট করে দেব। আচ্ছা, পাস্ট করে দিলাম আমরা, তাহলে আমাদের প্রথম জিনিসটা জানা শেষ। অর্থাৎ কী হইলো, যে প্রেজেন্ট থাকলে আমরা কি করব, পাস্ট করব। আচ্ছা, এখন আমরা 2 নম্বরে আসি। যদি পাস্ট থাকে, অর্থাৎ পাস্টের যে সাহায্যকারী ভার্বটা আছে সেটা যদি থাকে তাহলে কী হবে, অর্থাৎ আমাদের এখানে যদি ওয়াজ বা ওয়্যার থাকে, যেহেতু আই এলো একটা, সেজন্য আমরা ওয়াজ লিখলাম। তাহলে কী হবে, খেয়াল করবা, যদি পাস্টের সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমাদের জাস্ট কি করতে হবে, ওয়াজ ওয়্যারের পরিবর্তে হ্যাড বিন বসাইতে হবে। কি বসাবো আমরা, ওয়াজ ওয়্যারের পরিবর্তে আমরা কি বসাবো, হ্যাড বিন। তাহলে আমাদের কি ওই জায়গার টেন্সে পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম, যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা কি করব, পাস্ট করব। যদি পাস্টের মধ্যে সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার থাকে, অন্য কোনো সাহায্যকারী ভার্ব না, অর্থাৎ ডিড না, তাহলে আমরা কি করব, হ্যাড বিন বসাবো। আচ্ছা, এখন এই ওয়াজ ওয়্যার ছাড়া যদি পাস্ট থাকে তাহলে কেমন করে করব। ধরুন আমি এখানে চেঞ্জ করে একটু দেই, তাহলে আমি ওয়াজ ওয়্যার বাদ দিয়ে দিলাম, এখানে আমি ডাইরেক্ট
প্রেজেন্ট পরে করবো, আমরা পাস্টটাই করে নিই, ধরে নাও পাস্ট বানিয়ে দিই এটা। আই প্লেড ক্রিকেট। দেখো আমি কী করলাম, এবার পাস্ট করে দিলাম এবং এখানে কোনো সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার নাই। তাহলে কেমন করে আমরা এই পাস্টের ইনডাইরেক্ট ন্যারেশন করব? তখন আমাদের কী করতে হবে, যদি দেখো সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার নাই এবং এই যে আর এস পাস্টে আছে, তাহলে কি করব আমরা, হ্যাড পিপি করব। কি করব, হ্যাড পিপি। পিপি অর্থাৎ কি, পাস্ট পার্টিসিপল। আমরা অতিরিক্ত একটা হ্যাড বসাবো সাবজেক্টের পর। তারপর কি করব আমরা, এই যে আমাদের ভার্বটা আছে, যে মেইন ভার্বটা আছে, এই মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো আই প্লেড ক্রিকেট। তো আমি বললাম যদি পাস্ট থাকে তাহলে কি করব, হ্যাড পিপি করব, তাই তো? তাহলে আমরা হ্যাড লিখতেছি। এখন পিপি অর্থাৎ প্লেডের 3 নম্বর ফর্ম কি, আমরা জানি কি, প্লে হলো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম, প্লেড হলো সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্ম ওই একই প্লেড, অর্থাৎ তাহলে আমাদের কি এটাই বসে যাবে। তাহলে আই হ্যাড প্লেড ক্রিকেট। তো দেখো আমরা খুব ইজিলি আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনের টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারলাম। তো এটা খুব সোজা। ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস হয়তো মিস করে গেছি, যেটা তোমাদের সাহায্যকারী ভার্ব ছাড়া প্রেজেন্টকে আমরা কেমন করে পাস্ট করব সেটা আমরা করে দেখিনি, সেটা এখন করে দেখতেছি। ধরুন এখানে লেখা আছে আই প্লে ক্রিকেট। ঠিক আছে? তাহলে দেখো ভার্বটা আমরা কি ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কী হবে, জাস্ট কী হবে, পাস্ট হবে। তাহলে হবে কি, হি হ্যাড প্লেড ক্রিকেট। আমরা জানি কি প্লের পাস্ট ফর্ম প্লেড। ঠিক আছে? তো আমরা খুব ইজিলি একটা ন্যারেশনকে অন্য ন্যারেশনে রূপান্তর করতে পারলাম, টেন্সগুলা 12টা মুখস্থ না করে, শুধুমাত্র এই যে 3-4টা কৌশলের মাধ্যমে। ঠিক আছে? তো এটা আমি আবার একটু বলি যে যদি ইনভার্টেড কমার মধ্যে যে আর এসটা আছে সেটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা কি করব, পাস্ট করব। ঠিক আছে? সেখানে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে কি বসাবো, ওই জায়গায় শুধু হ্যাড বসাবো। যদি ওখানে পাস্টে করে দেওয়া থাকে তাহলে কি করব, সাবজেক্টের পরে হ্যাড বসিয়ে দেওয়ার পর হ্যাড বসাবো এবং এই ভার্বটা কী করবো, পাস্ট পার্টিসিপল ফর্ম করবো। তো 3 নম্বর ফর্মটা করব। তাহলে আমাদেরকে টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। ঠিক আছে? আর যে বাকিগুলো আছে, এই যে হি কেমন করে হইলো, দ্যাট কেমন করে হইলো, টোল্ড কেমন হইলো, এখানে কিন্তু অনেক চেঞ্জ হয়। এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন সেন্টেন্সে, এখানে চেঞ্জ হয়ে যাবে। এই ঠিক তেমনভাবে এই জিনিসটাও সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা চেঞ্জ হবে না। ঠিক আছে? তো এই যে আমরা এগুলা কেমন করে হয় সেটা আমরা নেক্সট ক্লাস অর্থাৎ যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে যাব তখন আমরা ইজিলি এই যে চেঞ্জগুলো কেন হইলো সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তারপর ইন্টারোগেটিভ করার সময় তখন এই যে এগুলা কেন, তখন এটা কেন চেঞ্জ হয়ে যাবে, তখন এটা অন্য হয়ে যাবে, এগুলো জানতে পারবো। ঠিক তেমনভাবে ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে? তাহলে দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, বাই।